মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতায় ভোগান্তিতে শিক্ষার্থীরা অনেক জেলাতেই স্কুল কলেজ খোলা, প্রশাসনের ফোন পেয়ে জরুরি ভিত্তিতে ছুটি ঘোষণা। গরমের তীব্রতা কমছে না, খুলনা, রাজশাহী, চুয়াডাঙ্গা ও রংপুরে আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি, 4 ও 5 মে বৃষ্টির পূর্বাভাস। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা আজ, নির্দেশ না মানা মন্ত্রী এমপির তালিকা উঠছে আলোচনায়, আসতে পারে শাস্তির সিদ্ধান্ত। কক্সবাজারে অপহৃত এনজিও কর্মীকে উদ্ধারে গিয়ে র্যাব ডাকাতের গোলাগুলি, মাঝে পড়ে এক কৃষক নিহত, 3 র্যাব সদস্য গুলিবিদ্ধ। এবং বনের 20 বিঘা জমি দখল করে ভাওয়াল রিসোর্ট করেছে পার্টেক্স আম্বার গ্রুপ, সাবেক আইজিপি বেনজিরের প্রভাব বিস্তারে অভিযোগ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। সারা দেশে বয়ে চলা তাপ প্রবাহে মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা খোলা না বন্ধ এ নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। উচ্চ আদালত নির্দেশ দিয়েছে বন্ধ, আংশিক বন্ধের সিদ্ধান্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরেজমিনে অনেক স্কুলে দেখা গেছে ক্লাস চলতে, আবার কয়েক ঘন্টা পরে জেলা প্রশাসনের ফোনে জরুরি ভিত্তিতে ছুটি দেওয়া হয় কিছু জেলায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধে সোমবার স্বপ্রণোদিত আদেশ দেন হাইকোর্ট। এরপরই দেশের সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় 4 বিভাগে 27 জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে বিজ্ঞপ্তি দেয়। বাকিটা পরে জানানোর কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এখন এই শিক্ষার্থীরা কি প্রতিষ্ঠানে অসুস্থ হয়েছে নাকি বাইরে অসুস্থ হয়েছে সেটাও ভেবে দেখতে হবে। এখন শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে কোথায় থাকবে? সরেজমিনে আজ দেখা গেছে বাকি জেলাগুলোতে হাই স্কুল ও কলেজে ক্লাস চলছে, তবে উপস্থিতি কম। বিভিন্ন জেলায় আর কি, যে জেলাগুলোতে একটু বেশি গরম সেই জেলাগুলোতে যেহেতু বন্ধ দিচ্ছে, আমাদের জেলাতে আজকে একটু বেশি গরম লাগতেছে, তবে আজকে যদি বন্ধ দিত বা 2-3 দিন বন্ধ দিত বেশি, তাহলে খুশি হতো। স্ট্রোকের সমস্যা, পরে পড়াশোনা চাপ বেশি হয়ে যেতেছে। আর অভিভাবকরা বলছেন রাত পর্যন্ত তারা জানতেন না আসলে স্কুল খোলা না বন্ধ। এভাবে সিদ্ধান্তহীনতায় না রেখে পরিষ্কার করার কথা বলেন তারা। বন্ধ থাকা ভালো, অনেক গরম, স্কুল আসলে অনেক কষ্ট। আর শিক্ষকরা বলছেন আদালত নির্দেশ দিলেও শিক্ষা অফিসের পক্ষ থেকে তাদের কিছু জানানো হয়নি, তাই তারাও সিদ্ধান্তহীনতায়। আমাদের সিলেবাস কমপ্লিট করতে হইলে আমাদের এত অতিরিক্ত ক্লাস নেওয়া দরকার, সেই বিবেচনা থেকেও আমাদের স্কুল আপাতত যেহেতু পরিবেশ স্বাভাবিক, আমাদের খোলা রাখাটাই আমি মনে করছি। মাধ্যমিক পর্যায়ে বা উচ্চ মাধ্যমিক পর্যায়ের জন্য আমাদের মন্ত্রণালয় থেকে বা অধিদপ্তর থেকে কোনো প্রজ্ঞাপন এখনো হাতে পাইনি। আর সেই ক্ষেত্রে আমরা ওটাকে বাচ্চাদের কষ্ট কমানোর জন্য আমরা ক্লাস টাইমটা এগিয়ে দিয়েছি। তবে কয়েক ঘন্টা স্কুল খোলা রাখার পর অনেক জেলাতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে ফোন করে স্কুল ছুটির নির্দেশ দেওয়া হয়। অবশ্য এই বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি শিক্ষকেরা। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। চলমান অতি তীব্র তাপ প্রবাহের মধ্যে বেড়েই চলেছে চুয়াডাঙ্গায়, প্রতিদিনই ভাঙছে রেকর্ড। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সেতু, গতকাল ছিল এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, আজকে চিত্র কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ দুনিয়া। যদি চুয়াডাঙ্গার কথা বলতে হয় তার আগে একটা দীর্ঘ শ্বাস ছেড়েই বলতে হয় যে চুয়াডাঙ্গাতে কিন্তু গতকালকে এই দুপুর 12টার সময় কিন্তু তাপমাত্রা রেকর্ড করেছিল 40.5 ডিগ্রি সেলসিয়াস। ঠিক সেই একই সময় আজকে কিন্তু চুয়াডাঙ্গাতে আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 41.5 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আপনি যেমনটি বলছিলেন যে প্রতিদিনই রেকর্ড ভাঙছে, প্রতিদিন না, প্রতি আপডেট আর কি। আবহাওয়া অফিস আমাদের যখন আপডেট দিচ্ছে প্রতি আপডেটেই রেকর্ড ভাঙছে বলা যেতে পারে। কারণ যে তাপমাত্রা সকাল 9টায় ছিল আপনার 34 ডিগ্রি সেলসিয়াস, সেটা এক লাফে 41.5 ডিগ্রি সেলসিয়াস এসে দাঁড়িয়েছে। তবে সুখবর কিছু না আজকের দিনে, যদি মেঘ আসে তাহলে হয়তো সুখবর থাকতে পারে। আমাকে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস যেভাবে আমাকে জানিয়েছিল সেটা হচ্ছে যে এই যে যদি মেঘ আসে তাহলে তাপমাত্রা কমবে, না হলে আজকে কিন্তু 43 ডিগ্রি পার হয়ে যাবে আর কি তাপমাত্রা। যে তাপমাত্রা বিকাল 3টায় রেকর্ড করা হয় চুয়াডাঙ্গাতে, এই বিকাল 3টায় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা অধিক
অধিকাংশ সময় চুয়াডাঙ্গা জেলাতে রেকর্ড করে আর কি, চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। তো সেক্ষেত্রে সুখবর কিছু নাই, তপ্ত এই যে খাখা রোদে খুব প্রয়োজন ছাড়া কিন্তু বাইরে কেউ বেরোচ্ছে না। এই কারণে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে আছে খেটে খাওয়া দিন মজুরি মানুষ। কারণ মানুষ যদি বের না হয় তাহলে দিন মজুর খেটে খাওয়া মানুষের কোনো কাজ করার মানে জায়গা থাকছে না। তো তবে যারা বাইরে বের হচ্ছে তারা কিন্তু একটু শীতল পরিবেশে ছায়া যুক্ত জায়গায় কিংবা একটু বিশ্রামের আশায় একটু মানে দাঁড়াচ্ছে, কিন্তু তারপরেও কোনো দিকে শান্তি নাই। ঘর থেকে রাস্তায় পুরোটাই মনে হচ্ছে যে অশান্তি, এক মানে তপ্ত মরুভূমিতে চুয়াডাঙ্গাবাসী বসবাস করছে। ওই দেখা যাচ্ছে অনেক জায়গাতে শরবত বিক্রি হচ্ছে, শরবত দেখে একটু মানে প্রশান্তি নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাতেও হচ্ছে কোনোভাবেই মানে স্বস্তি পাচ্ছে না চুয়াডাঙ্গাবাসী। কারণ যে বললাম যে চুয়াডাঙ্গা থেকে যদি মিনি মরুভূমি বলা যায় তাও ভুল হবে না। তার যদি আরো একটু বোঝাতে হয় তাহলে বলতে হবে যে এটা হচ্ছে ওভেন, একদম উত্তপ্ত ওভেনের ভিতরে চুয়াডাঙ্গাবাসী প্রতিদিনই পার করছে। তো এখন সর্বশেষ কথা হচ্ছে এটাই যে যদি আকাশে মেঘ না দেখা দেয় তবে বিকাল 3টায় যে আপডেট আসবে সেখানে আপনার 43 ডিগ্রি পার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। লিনিয়া। সেতু, ধন্যবাদ আপনাকে। দর্শক, চুয়াডাঙ্গার আজকের তাপমাত্রা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সেতু। এবারে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আজকে তাপমাত্রা সম্পর্কে জানাবেন। দর্শক দুঃখিত, আমাদের লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা পরবর্তী সংবাদে যুক্ত হবার চেষ্টা করব। তীব্র দাবদাহে পুড়ছে দেশ, গরমের তীব্রতায় অতিষ্ঠ জনজীবন। তবে এবার কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর। চলমান তাপ প্রবাহ আগামীকাল পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 2 মে থেকে দেশে হিট ওয়েভ কমে 3 তারিখ থেকে সারা দেশের বৃষ্টির প্রবণতা বৃদ্ধির কথাও উঠে এসেছে পূর্বাভাসে। আগামী 10 মে থেকে স্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও জানা গেছে। এদিকে রাজধানী সহ অন্যান্য অঞ্চলে 2 থেকে 5 মে কালবৈশাখী ঝড় ও বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস মিলেছে। এরই মধ্যে স্বস্তির বৃষ্টি দেখা মিলেছে সিলেট অঞ্চলে। প্রচণ্ড তাপ প্রবাহের কারণে সারা দেশে জারি করা হিট অ্যালার্টের মেয়াদ আজ শেষ। তবে নতুন করে শুধু 4 জেলা খুলনা, রাজশাহী, চুয়াডাঙ্গা, রংপুরে 3 দিনের হিট অ্যালার্ট জারি রেখেছে আবহাওয়া অফিস। 4-5 তারিখ কিংবা 4 তারিখের কাছাকাছি যে ভালো মানের একটা বৃষ্টি আমরা ধারণা করছি, সেটা যদি কালবৈশাখী সিস্টেম থেকে হয় তাহলে সারা দেশে তাপমাত্রা অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসতে পারে। 10 তারিখ পর্যন্ত আমরা ধারণা করছি যে একটা স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করতে পারে। আমার যদি প্রতিদিন বৃষ্টিতে, আর প্রতিদিন যদি বৃষ্টি না হয়, যদি থেমে যায় বৃষ্টিটা 1 দিন বা 2 দিন গ্যাপ করে, তখন তাপমাত্রা আবার আগের অবস্থা চলে আসতে পারে। কারণ হলো বাংলাদেশের পশ্চিমাংশে বৃষ্টির সম্ভাবনাটা কম, যেখানে তাপমাত্রা হয় আমাদের সমান বা তারও বেশি। আবহাওয়ার পূর্বাভাস নিয়ে বিস্তারিত জানাতে আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কি বলছে আবহাওয়া অফিস? অসংখ্য ধন্যবাদ লিনি। আপনি জানেন যে গত 1 মাস ধরে তীব্র তাপ প্রবাহ চলছে সারা দেশে এবং সেই তীব্র তাপ প্রবাহ আজকেও কিন্তু চলমান। এখন পর্যন্ত আসলে ঢাকার যে তাপমাত্রা সেটি 36 সেন্টিগ্রেড বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। এখানকার যে আবহাওয়াবিদ রয়েছেন শাহিনুল ইসলাম, তিনি ঠিক কিছুক্ষণ আগে আসলে আমাদেরকে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কিছু সুখবরও দিয়েছেন। তবে সম্ভাবনার কথা বলেছেন, সেটি হচ্ছে যে আগামীকাল পর্যন্ত অর্থাৎ 1 মে পর্যন্ত এই তাপ প্রবাহ অব্যাহত থাকবে। তবে 2 তারিখে অর্থাৎ 2 মে সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি বাড়ারও সম্ভাবনা রয়েছে। তার প্রভাব হয়তো ঢাকা থেকে শুরু করে সারা দেশে বইতে পারে এবং সিলেট এবং চট্টগ্রামে যদি বৃষ্টিপাত হয় তাহলে এই যে তীব্র তাপপ্রবাহ সেটি কমে আসবে এবং হিট ওয়েভটি একেবারে 2 তারিখ থেকে কমে আসার একটি সম্ভাবনার কথা জানিয়েছেন। একই সঙ্গে 3 তারিখে খুলনা এবং রাজশাহীতে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনার কথা জানিয়েছেন। 4 তারিখে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটি জানিয়েছেন। তবে একটি আশঙ্কার কথাও বলেছেন যে আমাদের যে পশ্চিমাঞ্চল রয়েছে অর্থাৎ খুলনা অঞ্চল, সেখানে তাপপ্রবাহ অনেকটাই বেশি দেশের অন্যান্য অঞ্চলের তুলনায়। তবে সেটি যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে খুলনাতে তাপ অব্যাহত থাকবে, সেখানে তো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হতে পারে আবার নাও হতে পারে, এমনটি কিন্তু উভয় আশঙ্কার কথাই কিন্তু আশঙ্কার কথা তিনি বলেছেন। এবং আরেকটি বলেছেন যে 2 তারিখ থেকে হিট ওয়েভ কমে আসার পর যদি বৃষ্টিপাত হতে থাকে সেটি অব্যাহত থাকবে এবং 4, 5
তারিখ পর্যন্ত সেই বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং তিনি বলছেন আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী 10 তারিখের পর থেকে যদি এই সম্ভাব্য বৃষ্টিপাত হতে থাকে তাহলে আগামী 2 তারিখের পর থেকে অর্থাৎ 10 তারিখ পর্যন্ত বা 10 তারিখের পর পর্যন্ত আসলে একটি স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হবে। এবং আরও একটি আশঙ্কার কথাও তিনি বলেছেন যে যদি বৃষ্টিপাত মাঝখানে যদি বন্ধ হয়ে যায় অর্থাৎ কোনো গ্যাপ তৈরি হয় সেক্ষেত্রে আসলে আবারও তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সব মিলিয়ে মোট কথা যদি আমি বলি, সারমর্ম বলি এইসব সংবাদ ব্রিফিংয়ের, তাহলে বলা যায় যে আগামী 2 তারিখ থেকে আসলে তাপমাত্রা কমে আসতে পারে। সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে এবং হিট ওয়েভটি কিন্তু কমে আসবে এবং রাজধানী থেকে শুরু করে সারা দেশের মানুষ একটি স্বস্তিদায়ক পরিস্থিতি উপভোগ করতে পারবে এবং প্রচণ্ড যে তাপমাত্রা সেটি। তবে তার বিপরীতে শঙ্কার বিষয়টি হচ্ছে যে পশ্চিমাঞ্চলে অর্থাৎ দেশের পশ্চিমাঞ্চল, খুলনা অঞ্চল, ওইসব অঞ্চলে আসলে তাপমাত্রা একটু বেশি এবং সেটি হয়তো বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই তাপমাত্রা কমে আসবে। তো বলা যায় যে এখন পর্যন্ত আমার কাছে আবহাওয়া অধিদপ্তরে এই ছিল সবশেষ পরিস্থিতি এবং বেলা 3টার দিকে সারা দেশের যে তাপমাত্রার চিত্র সেটি হয়তো আবারও তুলে ধরবেন আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। লিনিয়া, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ পরিস্থিতি। আমরা হয়তো পরবর্তী কোনো নতুন তথ্য পেলে তাপমাত্রা সেটি আমরা আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে পারবো। ফিরছি স্টুডিওতে। ফখরুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আবহাওয়ার পূর্বাভাস নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল। সারা দেশে বয়ে চলা তীব্র দাবদাহে দোকানে থাকা ওষুধের গুণগত মান কমছে। ওষুধ সংরক্ষণের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হলেও বর্তমানে সারা দেশে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। অধিকাংশ ওষুধের দোকানে নেই তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা। এতে নির্ধারিত সময়ের আগে অধিকাংশ ওষুধ নষ্ট হতে পারে শঙ্কা বিশেষজ্ঞদের। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দাবি 40 ডিগ্রির বেশি তাপে ওষুধের কার্যকারিতা নষ্ট হয় না। তবে চিকিৎসকরা বলছেন ওষুধ কেনার আগে ওষুধের ভঙ্গুরতা আছে কিনা তা দেখে কিনতে হবে। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। তাপ সংবেদনশীল ওষুধ ছাড়া বাকি ওষুধ সংরক্ষণের আদর্শ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। তবে দেশে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে খুচরা দোকান বা ডিপো কোনোটাতেই সেটি মানা হচ্ছে না। দোকানের সরবরাহকারী কাভার্ড ভ্যানগুলো চলছে তীব্র রোদের মধ্যে। বাহিরের তাপমাত্রা 40 হলেও এগুলোর ভিতরের তাপমাত্রা 50 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। এদিকে বিক্রেতাদের ওষুধ সংরক্ষণেও নেই বাড়তি কোনো উদ্যোগ। কোল্ড চেইন মেডিসিনগুলো তো আমাদের ফ্রিজে আছে, আর বাকিগুলো তো আমাদের গ্লাসের ভিতরে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আছে। এখন যেহেতু আমাদের এখানে 30-এর উপরে যাচ্ছে, এখন যেমন 40-38, অবশ্যই একটু সমস্যা তো হবে ওষুধের। বাইরের তাপমাত্রা আমাদের তো যেভাবে তো এইভাবে চলতে হবে, অন্য মার্কেট কমিটি জানে কিভাবে কি করা লাগবে। অধিকাংশ ওষুধ তাপ সংবেদনশীল হওয়ায় 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় সংরক্ষণ হলে নির্ধারিত সময়ের আগে সেগুলো মেয়াদ উত্তীর্ণ হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। 26 বা অ্যাট বেস্ট 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সেই ওষুধটা রাখলে সেই ওষুধের মেয়াদ কতদিন হবে সেটা আমার ওষুধের গায়ে লেখা থাকে, প্যাকেটের গায়ে লেখা থাকে। কিন্তু সেটা যখন 40 ডিগ্রি হবে, 39 ডিগ্রি, 40 ডিগ্রি হবে, তখন কিন্তু সেটা মেনটেন হবে। তবে উৎপাদনকারী কোম্পানিগুলো বলছে বাজারজাতের আগে 40 ডিগ্রির বেশি তাপে ওষুধ পরীক্ষা করে বাজারজাত করা হয়। এ অবস্থায় স্বল্প সময়ের বেশি তাপে গুণগত মান নষ্ট হবে না বলে আশ্বস্ত করছেন তারা। এক্সেলারেটেড স্টেবিলিটি টেস্টিং করা হয় 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 75 রিলেটিভ হিউমিডিটিতে। যদি সেইখানে সেই স্টেবিলিটি টেস্টিং কোয়ালিফাই করে তবেই আমরা সেই ওষুধটা বাজারে দিচ্ছি। সুতরাং অনেক ওষুধ আছে যেগুলো 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাও স্টেবল থাকবে। চিকিৎসকরা বলছেন তাপমাত্রা না কমা পর্যন্ত দোকান থেকে ওষুধ কেনার সময় বাহির থেকে ওষুধের আকার ও রং দেখেই কিনতে হবে। ট্যাবলেট ঔষধ সেটি ভঙ্গুর হয়ে গিয়েছে, ভেঙে পড়ে যাচ্ছে আপনা আপনি, বা ক্যাপসুলটা আঠালো হয়ে গিয়েছে, জেলাটিন ক্যাপসুল সেটা আঠালো হয়ে গিয়েছে। সিরাপের ক্ষেত্রে যদি সিরাপের যে স্বাভাবিক রং সেই রঙের পরিবর্তন হয়েছে, বা যে কোনো ঔষধের ক্ষেত্রে যে ঔষধের যে স্বাভাবিক গন্ধ সেই গন্ধটার মধ্যে একটা তারতম্য দেখা দিয়েছে, এরকম পরিস্থিতিতে ধরে নিতে পারি এটা এই তাপজনিত কারণে ঔষধের একটা পরিবর্তন হয়েছে। তবে বর্তমান তাপমাত্রায় ভিটামিন, প্রোবায়োটিক, ইনজেকশন সহ তাপ সংবেদনশীল ওষুধের কার্যকারিতা নষ্ট হতে পারে। এ অবস্থায় এসব ওষুধ সরবরাহ ও সংরক্ষণে বিশেষ ব্যবস্থা অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ। দলের সভাপতির টেবিলে উঠছে নির্দেশনা সত্ত্বেও যেসব এমপি মন্ত্রী উপজেলা পরিষদ নির্বাচন থেকে তাদের স্বজনদের প্রার্থিতা প্রত্যাহার করাননি তাদের তালিকা। নেতারা জানান, যারা দলীয় সিদ্ধান্ত মানেননি দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। জয় যাদবের রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রভাব মুক্ত রাখতে দলের সংসদ সদস্য ও মন্ত্রীর স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে নির্দেশনা দেয় আওয়ামী লীগ। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করেই প্রথম ধাপে ২০ জনেরও বেশি প্রার্থী মাঠে আছেন। দ্বিতীয় ধাপে প্রার্থী হয়েছেন প্রায় ৩৫ জনের মতো। এমন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। সভায় ১৬টি এজেন্ডা নির্ধারণ করা হলেও প্রাধান্য পাবে উপজেলা নির্বাচন। নেতারা বলছেন, স্বজনদের প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পর পরিস্থিতি জটিল হয়ে দাঁড়িয়েছে। সবাই এখন সভাপতির দিক নির্দেশনার অপেক্ষায়। এটা আপনি যতই বলেন, এটা খুব একটা জটিল বিষয়। আমরা অপেক্ষায় আছি যে ৩০ তারিখের নির্বাহী কমিটির মিটিংয়ের পরে আমরা দেখি যে কী সিদ্ধান্ত আসে। কোথায় যদি কোনো সুষ্ঠু নির্বাচনের জন্য কারো কোনো নেগেটিভ ভূমিকা থাকে, অবশ্যই সেগুলো আলোচনা হবে। কোথায় কোথায় মাননীয় সংসদ সদস্যদের স্বজনরা প্রার্থী হয়েছেন এবং তারা প্রার্থীপদ প্রত্যাহার করেননি, সে বিষয়টিতে আমরা রিপোর্ট উপস্থাপন করব। এরপরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বিষয়টি আলোচিত হতে পারে। নেতারা বলছেন, বিএনপি না আসায় দলের সবার জন্য নির্বাচন উন্মুক্ত থাকলেও রাজনৈতিক কৌশলগত কারণে এমপি মন্ত্রীর স্বজনদের সরে দাঁড়াতে বলা হয়েছে। যারা এই নির্দেশনা মানেননি তাদের বিরুদ্ধে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। দলের নির্দেশ তারা না মানে সেক্ষেত্রে দল তাদেরকে অবশ্যই তাদের জন্য ব্যবস্থা নেবে। শাস্তিমূলক ব্যবস্থার বহু কৌশল আছে, তার যে কোনো একটি বা একাধিক কৌশল এই সকল প্রার্থীদের ক্ষেত্রে আওয়ামী লীগ নিবে, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। একজন রাজনীতিবিদ কিভাবে শাস্তির আওতায় আসবেন, এটি কখনো পাবলিক হয়, কখনো পাবলিক হয় না। কিন্তু যেহেতু দলের নির্দেশ তারা উপেক্ষা করেছেন, সেহেতু কোনো না কোনোভাবে তারা শাস্তির আওতায় আসবেন। এটি প্রকাশিত শাস্তি হতে পারে, অপ্রকাশিত শাস্তি হতে পারে। দলের নির্দেশ যারা না মানবে তাদের যে শোকজ দিয়ে তাদের বহিষ্কার করে দিবে, দ্যাট ইজ নট দি অনলি সলিউশন। কিন্তু দলের বিপক্ষে অবস্থান নিলে তাদের মঙ্গল হবে না, এই ধরনের সিগন্যাল যাবে। উপজেলা নির্বাচন ছাড়াও বিভিন্ন দিবস ভিত্তিক কর্মসূচির পাশাপাশি ২৩ জুন দলের প্রতিষ্ঠার হীরক জয়ন্তী উদযাপনে বছরব্যাপী কর্মসূচিও চূড়ান্ত হবে কার্যনির্বাহী সংসদের সভা থেকে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, স্কুল কলেজ বন্ধ করার কথা মন্ত্রণালয়ের, সেই কাজ এখন করছে আদালত। তাই শিক্ষামন্ত্রী সহ সরকারি পদত্যাগও দাবি করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাপ প্রবাহ উপলক্ষে বিশুদ্ধ খাবার পানি স্যালাইন বিতরণ কর্মসূচিতে উপস্থিত হয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি উত্তরের মেয়রের পানি ছিটানো কার্যক্রমের সমালোচনা করে বলেন, কয়েক টন পানি ছিটিয়ে গরম কমানো যাবে না। এছাড়া তিনি আরো বলেন, আওয়ামী লীগ এখন অস্তিত্ব সংকটে পড়েছে, তাই তারা এখন মানুষকে গরম থেকে বাঁচানোর চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে উপজেলা নির্বাচনের দিকে। জনাব ওবায়দুল কাদের সাহেব, পানি বিতরণ করুন, মানুষকে রক্ষা করুন। ঘরে বসে শুধু উপজেলা নির্বাচন নিয়ে কথা বললে চলবে না। আর বিএনপি নিয়ে বলবেন বিএনপির অস্তিত্বের সংকট। বিএনপির অস্তিত্বের সংকট না, অস্তিত্বের সংকট আওয়ামী লীগের। অপহৃত এনজিও কর্মীকে উদ্ধারে গিয়ে কক্সবাজারে ভাড়ুয়াখালীতে র্যাব ডাকাতের গোলাগুলিতে মাঝে পড়ে স্থানীয় এক কৃষক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় স্থানীয় মুড়াপাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে। কক্সবাজার থেকে সৌরভ দেবের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। বেসরকারি সংস্থা প্রত্যাশীর এনজিও কর্মী মাসুদ চৌধুরী সোমবার বিকেলে অপহরণের শিকার হন। বিষয়টি র্যাব জানতে পেরে ওই পাহাড়ে অভিযানে যায়। এ সময় ডাকাতরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানান র্যাবের কর্মকর্তা। আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে প্রত্যাশী নামক একটা এনজিও, সেই এনজিওর একজন কর্মীকে অপহরণ করা হয়।
এবং অপহরণ করে তাকে ভারুয়াখালীর একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে যে ফরহাদ নামে ভারুয়াখালীর একজন শীর্ষ সন্ত্রাসী, যার নামে 7টি মামলা আছে। র্যাব ও ডাকাতদের গোলাগুলির এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে বায়াতুল্লাহ নামের এক কৃষক নিহত হন বলে জানান স্থানীয়রা। ঘটনা হয়েছে আপনার 7:30 মিনিটের সময়। এখানে আমরা কেউ এরকম জানি যে এভাবে হবে, ডাকাত পক্ষের লোক অনেক ভয়াবহ, ওনারা তো কাউকে কিছু চিনে না। তখন ওনারা তো ফায়ার করতেছে, এখন কাকে করতেছে সাধারণ পাবলিক ছিল, অন্ধকার ওইখানে ফায়ার করে দিচ্ছে, আর আমরা বই পিছনে চলে গেছি। র্যাব জানায় এই ঘটনায় এনজিও কর্মী মাসুদ চৌধুরীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় ডাকাত ফরহাদকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ আটক করা হয়। উভয়পক্ষের গোলাগুলিতে আমাদের একজন র্যাব সদস্য আহত হয় এবং ওখানে আরও কয়েকজন সদস্য আহত হয় এবং আমরা যে জিম্মি যাকে করা হয়েছিল, যে মাসুদ নামের যে প্রত্যাশী এনজিও কর্মী মাসুদ, তাকে আমরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। র্যাবের এই কর্মকর্তা আরও জানান, শেরে বাহিনীর প্রধান ফরহাদ মোস্তাক এ ঘটনা ঘটিয়েছে। তারা ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে বলে জানান তিনি। যে মূল হোতা মূলত যে ফরহাদ বাহিনীর, আমি অলরেডি বলেছি, সেও আহত অবস্থায় তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং সেও এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে। যে অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করেছে সেই অস্ত্র সহকারে আমরা তাকে আটক করেছি। এদিকে কক্সবাজারের বিভিন্ন পাহাড়ি এলাকায় বেড়েছে অপহরণের ঘটনা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বনের 20 বিঘা জমি দখল করে গড়ে উঠেছে গাজীপুরের ভাওয়াল রিসোর্ট ও স্পা। ভূমি খেকো পার্টেক্স আম্বার গ্রুপের মালিকানাধীন এই রিসোর্টকে বারবার নোটিশ ও মামলা দিয়েও উদ্ধার করা যায়নি বনের জমি। অভিযোগ, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ বেনামে ভাওয়াল রিসোর্ট ও স্পার 1/4 মালিকানা কিনে আম্বার গ্রুপকে বন উজাড়ে সহায়তা করেন। অবৈধভাবে গড়ে ওঠা রিসোর্টটির প্রভাবের কাছে অসহায় বন কর্মকর্তারাও। টিআইবি বলছে, বহুমাত্রিক ক্ষমতা ব্যবহারকারী এই চক্রের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ভাওয়াল রিসোর্ট ও স্পা গাজীপুরে বিলাসী, ব্যয়বহুল আর মনোরম রিসোর্ট। এটি চাকচিক্যে যতটা না বিলাসী, ততটাই পরিবেশ বিনাশী। খোদ গাজীপুরের বড়ইপাড়ায় বন উজাড় করে দিনে দুপুরে দখল করে নিয়েছে 20 বিঘা জমি। পার্টেক্স আম্বার গ্রুপ 4 নম্বর বড়ইপাড়া মৌজায় 3, 279 ও 271 নম্বর সিএস দাগে বনের জমিতে গড়ে বিত্তশালীদের মনোরঞ্জন রিসোর্ট। এখানে প্রতি এক রাতে বিত্তশালীদের কটেজ ভাড়া গুনতে হয় 36,000 টাকারও বেশি। তথ্য বলছে, ভাওয়াল রিসোর্ট ও স্পার মালিক 6 জন। পার্টেক্স আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল, তার স্ত্রী ফারানাস চৌধুরী, ছেলে আনাফ আজিজ 4/3 মালিক। আর পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ইব্রাহিম ফাতেমির ছেলে নাসিফ ফাতেমি, গোপালগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, আওয়ামী লীগ নেতা কাজী লিয়াকত আলী ও আব্দুর রাজ্জাক মিলে ভাওয়াল রিসোর্টের 4.1%-এরও বেশি অংশের মালিক। অভিযোগ আছে, বিএনপির সাবেক সংসদ সদস্যের ছেলে শওকত আজিজ রাসেল রিসোর্টটি গড়ে তুলতে তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদের প্রভাব ব্যবহার করে পুলিশি পাহারায় দখল করেন বনের জমি। পুলিশের সাবেক এই আইজিপি নিজ নামে ভাওয়াল রিসোর্টের মালিকানা না নিলেও বিএনপির সাবেক সাংসদ পুত্রের কাছ থেকে 1/4 কিনেছেন তারই বিশ্বস্ত আওয়ামী লীগ নেতার নামে। রাজনীতিতে প্রবল বিরোধী হলেও আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের দখলবাজির এই বাণিজ্য চলছে মিলেমিশে। ভাওয়াল রিসোর্ট ও স্পা নিষিদ্ধ মৌজায় গড়ে তোলায় চালুর 8 বছরেও পায়নি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। জমি উদ্ধারে বন বিভাগের পক্ষ থেকে নোটিশ ও মামলা দেওয়া হলেও 6 বছরেও ছাড়েনি জমি, বরং উল্টো বনের জমিকে নিজেদের নামে খতিয়ান করতে চাপ প্রয়োগ করে আসছে ভাওয়াল রিসোর্ট কর্তৃপক্ষ। ভাওয়াল রিসোর্টের মধ্যেও বনভূমি রয়েছে আর কি, অবৈধ জবরদখল করে কিছু জায়গা অকুপাই করে রেখেছে। এই জবরদখল উচ্ছেদ প্রক্রিয়াটা আমরা নিয়মিত নিজেদের ব্যবস্থাপনা আমরা চালিয়ে যাচ্ছি। তো রিসেন্ট যেটা হয়েছে 3-4 দিনে আমরা প্রায় 6-7টা রিসোর্ট ভেঙেছি, সেখানে প্রায় 7 একর জায়গা আমরা উদ্ধার করেছি। আর আমাদের যে নিয়মিত প্রক্রিয়া সেইতে আমরা নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় 147 একরের মতো জায়গা আমরা উদ্ধার করেছি। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, বনের জমি অবৈধভাবে দখলকারী প্রভাবশালী চক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। বনাঞ্চলের উপরে যদি একটা রিসোর্ট করা হয়, সেটার জন্য তো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন লাগবে। তাহলে এটা ক্ষমতার অপব্যবহার হয়েছে এবং এটা ভিন্ন অবশ্যই সেটা ব্যক্তি তার পরিচয় এবং অবস্থান যাই থাকুক না কেন, তার মধ্যে জবাবদিহিতা আসতে হবে। এমন অবৈধ দখলদারদের আরো বিপুল অবৈধ অর্থ থাকলে তা অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের প্রতিও আহ্বান জানায় টিআইবি। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে।
রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইন চালু নিয়ে পাবনা সহ 3 জেলার সতর্কতার, লাইনের আশেপাশে ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকার নির্দেশ। পাহাড়ে কুকি চীন সন্ত্রাসীদের অস্ত্র লুটের ঘটনায় শক্ত অবস্থান নিয়েছে পুলিশ। ঢাকা সহ সারা দেশে অস্ত্রাগার সহ পুলিশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অস্ত্র গোলা বারুদে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রত্যেক থানায় নির্মাণ করতে বলা হয়েছে 3টি করে সেন্ট্রি পোস্ট। একই সঙ্গে ডিএমপির সব থানা ফাঁড়ি নিরাপত্তা নিশ্চিত ও অ্যালার্ম স্কিম প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে। শাহাদাত নিশাদের রিপোর্ট। পরনে বিশেষ পোশাক, মুখে কালি মাখা, হাতে অস্ত্র, কারো কারো মাথায় টুপি, কাঁধে ব্যাগ, পায়ে বুট জুতা, এভাবে সজ্জিত হয়ে বান্দরবানের রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি করতে এসেছিল কুকিচিন সন্ত্রাসীরা। এ সময় নগদ টাকা এবং পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে অস্ত্র লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। গেল 2 এপ্রিল এমন ফিল্মি ঘটনার সাক্ষী হয় পুরো দেশ। এ ঘটনায় অনেকটাই নড়েচড়ে বসে পুলিশ। দেশের সব থানায় পুলিশের স্থাপনা ও অস্ত্রগোলা বারুদের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। অস্ত্র লুটের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ইউনিটগুলোতে এলান প্যারেডের নির্দেশনাও দেওয়া হয়েছে। এদিকে পুলিশ সদর দপ্তরের দেয়া নির্দেশনার মতো ঢাকা মহানগর পুলিশও থানা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করার বিষয়ে সার্কুলার জারি করেছে। এতে বলা হয় প্রত্যেক থানায় কমপক্ষে 3টি স্থায়ী সেন্ট্রি পোস্ট নির্মাণ করতে হবে। তবে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এই সংখ্যা কম বেশি হতে পারে। সিসিটিভি ক্যামেরার আওতায় যাতে পুলিশের সব স্থাপনা থাকে সেদিকেও খেয়াল রাখতে বলা হয়। এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টারের পক্ষ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট কোনো হুমকির জন্য নয়, সবাইকে সতর্ক রাখার জন্যই এমন নির্দেশনা। আমার যে অস্ত্রাগার রয়েছে বা আমার যে পুলিশ লাইন্স রয়েছে বা কেপিআই যেগুলো রয়েছে সেগুলো নিরাপত্তার জন্য কিন্তু আলাদা আমাদের প্রোটোকল রয়েছে। নিরাপত্তা ব্যবস্থাকে কিভাবে নিতে হবে সেটার জন্য কিন্তু আমাদের এসওপি রয়েছে, আলাদা প্রোটোকল রয়েছে। সেই নির্দেশনা কিন্তু সবসময় আমাদের বলবৎ থাকে। এর বাইরেও কিন্তু হেডকোয়ার্টার্স থেকে আপনি যেটি বললেন যে সময় সময় কিন্তু বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হয়ে থাকে। পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার স্বার্থে সমন্বয় সভাগুলোতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়ে থাকে। অপরাধের ধরন বা অপরাধীদের বিভিন্ন ইনিশিয়েটিভ এগুলোকে কিভাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যায়, সেটির সাথে কিভাবে আমাদের তদন্তকে এটির সাথে ইন্টিগ্রেট করা যায় বা অপরাধীকে শনাক্ত করার জন্য বা অপরাধকে আইডেন্টিফাই করার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে সেজন্য কিন্তু সময় সময় বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হয়ে থাকে। একই সঙ্গে পুলিশের নিরাপত্তার বিষয়েও সতর্কতার কথা জানান পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বগুড়া পর্যন্ত 89.92 কিলোমিটার দীর্ঘ 400 কেভি সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইন চালু হচ্ছে আজ। মঙ্গলবার বেলা 11টায় এ লাইন পরীক্ষামূলক চালু নিয়ে পাবনা, নাটোর ও বগুড়া জেলার কিছু এলাকার জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড পিজিসিবি। এ অবস্থায় সবাইকে নবনির্মিত 400 কেভি সঞ্চালন লাইন থেকে নিরাপদ দূরত্বে থাকতে অনুরোধ করা হচ্ছে। এছাড়া সঞ্চালন লাইনের টাওয়ারের আরোহণ, গবাদি পশু বাঁধা, টাওয়ারে রশি বেঁধে কাপড় শুকানো, লাইনের নিচে ও পাশে বাঁশঝাড় ও বড় গাছ রোপণ সহ ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। এ নির্দেশনার আওতায় রয়েছে পাবনার ঈশ্বরদীর, পাকশী, সলিমপুর ও মুলাডুলি ইউনিয়ন, নাটোরের বড়াই গ্রামের গোপালপুর নগর, মাঝগাঁও ও বড়াই গ্রাম, গুরুদাসপুরের নাজিরপুর এবং সিংড়ার চামারি, কলম, চৌগ্রাম ও রামানন্দ খাজুরা। এছাড়া বগুড়ার নন্দীগ্রাম ও ভাটগ্রাম ও জামগ্রাম ইউনিয়ন এই নির্দেশনার আওতায় রয়েছে। টানা দাবদাহের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে মুন্সিগঞ্জ জেলার বিস্তীর্ণ জমির গ্রীষ্মকালীন ফসল। বৃষ্টির অভাবে গাছ পুড়ে বিবর্ণ হতে শুরু করেছে। এতে সারাদিন পানি দিয়েও সবজি গাছ টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে প্রান্তিক কৃষক। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিচ্ছে নানা পরামর্শ। সুমিত সরকার সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। মুন্সিগঞ্জ জেলায় চলতি মৌসুমে গ্রীষ্মকালীন ফসল আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4750 হেক্টর জমিতে। অধিকাংশ জমিতে আবাদ শেষে সবজি উৎপাদনের সময় শুরু হয় চলমান তাপপ্রবাহ। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক কৃষক। তীব্র তাপদাহে ও বৃষ্টির অভাবে বিবর্ণ হতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজির লতানো গাছ। কমে গেছে গাছের স্বাভাবিক বৃদ্ধি। প্রচুর খরা তো
এগুলা খরার কারণে এগুলা হইতেছে না, মরে যাইতেছে। পানি নেই গা এলাকা, আমিতে মেঘ বৃষ্টি নেই গা, পয়সা খরচ হইতেছে বেশি, সব দিক দিয়ে বেশি খরচ। প্রতিনিয়ত জমিতে পানি দিয়েও রক্ষা করা যাচ্ছে না ফসল, পুড়ে যাচ্ছে সবজির গাছের লতা, বিবর্ণ হয়ে ঝরে যাচ্ছে বেগুন, করলা সহ আবাদ করা নানা গ্রীষ্মকালীন সবজি। ডেলি পানি দিতেছি, সকাল বিকাল পানি দিতেছি, পানি দিতে দিতে মনে করেন পাকটা ধরে আছে, রোদে সব জ্বলে যাচ্ছে, এটা মানে বৃষ্টি দরকার, আর পানি কত টানানো যায়। প্রতিদিন মনে করেন সকাল বিকাল পানি দিয়ে মনে করেন এগুলো বাঁচানো মানে অনেক কষ্টকর হয়ে যেতেছে। এবার অনেক ফসল হয় নাই রোদের কারণে অনেক ফসল জ্বলে গেছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের দিচ্ছেন নানা পরামর্শ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ হচ্ছে শাকসবজিতে অবশ্যই অবস্থা বুঝে, মাটির ধরন এবং রসের অবস্থা বুঝে সেচ দিতে হবে, এবং সবজির গোড়ায় অথবা ফল গাছের গোড়ায় যদি সম্ভব হয় মালচিংয়ের ব্যবস্থা করতে হবে। তাপপ্রবাহে গ্রীষ্মকালীন ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি যুক্ত হচ্ছে ফসল টিকিয়ে রাখতে অতিরিক্ত খরচ। এতে হতাশায় দিন কাটছে প্রান্তিক কৃষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুড়িগ্রামে অতিরিক্ত দাবদাহে ব্রয়লার খামারে প্রতিদিনই মরছে মুরগি। রাতে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকলেও দিনের বেলায় তাপমাত্রা বাড়ায় খামারগুলোতে নানাবিধ সমস্যা দেখা দিয়েছে। তাপমাত্রা না কমলে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। কুড়িগ্রাম থেকে সহকর্মী মনোয়ার হোসেন লিটনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলমান দাবদাহে কুড়িগ্রামে ব্রয়লার খামারে মরছে মুরগি। খামারিরা অতিরিক্ত তাপমাত্রা থেকে মুরগিকে রক্ষা করার জন্য ফ্যানের বাতাস, স্প্রে, স্যালাইন ও লেবুর পানি দিলেও কাজে আসছে না। আবহাওয়া স্বাভাবিক না হলে বড় ধরনের লোকসানের মুখে পড়বে কুড়িগ্রামের এসব খামারি। অতিরিক্ত গরমের কারণে মানে মুরগি খাদ্য খায় কম, আর কম খাওয়ার কারণে ওজন কম আসে, এজন্য লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হিট স্ট্রোকে খামারিরা দিশেহারা। 24 ঘন্টা প্রায় 8টা 10টা, দিনের বেলা বেশি হিট স্ট্রোক হয়, তাছাড়া 2-4টা নরমালিভাবে মারা যায়। পোল্ট্রি শিল্পের খামারিদের বর্তমানে করুণ অবস্থা চলছে। এমন পরিস্থিতি থেকে রক্ষা পেতে বিভিন্ন সতর্কতা অবলম্বন করার কথা জানান জেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা। খামারের মুরগিকে ভালো রাখার জন্য মুরগির শেডে ফ্যান দিতে পারেন। শেডের টিনের চালের উপরে অথবা শেডের উপরে আপনি বস্তা বা নারকেলের ছোবলা ইত্যাদি দিয়ে 1 ঘন্টা পর ভিজিয়ে দিতে পারেন। পানির সঙ্গে আপনারা ইলেকট্রোমিন, ভিটামিন সি এই জাতীয় ওষুধ মুরগিকে পরিমাণ মতো প্রদান করতে পারে। চলমান দাবদাহ ও বৈরী আবহাওয়া দীর্ঘস্থায়ী হলে হুমকির মুখে পড়বে জেলার পোল্ট্রি শিল্প, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ দুপুরে আরো থাকছে। গাজার রাফা ইসরায়েলি বিমান হামলায় শিশু সহ অন্তত 34 জন নিহত। রিয়াদে জিসিসি সম্মেলনে অস্ত্রবিরতির জোর দাবি। বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনের এক চেয়ারম্যান পদপ্রার্থী সমর্থকদের উপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে বরিশালের চরবাড়িয়া ইউনিয়নে প্রচারণা শেষে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর এই হামলা ঘটনা ঘটেছে। এতে নারী, শিশু এবং জেলা পরিষদের এক সদস্য সহ 4 জন আহত হয়েছে। এদিকে হামলার ঘটনার কিছুই জানেন না বলে দাবি করেছেন অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী। পুলিশ জানিয়েছে তারা দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করছেন। এক পক্ষ আরেক পক্ষকে ইচ্ছা করে আর কি গায়ে ধাক্কাধাক্কি দিয়ে একটা ঝগড়ার সৃষ্টি করার চেষ্টা করছিল। সেইটাকে কেন্দ্র করেই কথাবার্তা হয়, এক পর্যায়ে কিল ঘুষি মারামারি হয়। যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য পর্যাপ্ত সাক্ষী প্রমাণ পেলে আমরা তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। দেখছেন সংবাদ দুপুর।